প্রবৃত্তির সংজ্ঞা দিন, অথবা প্রবৃত্তির অর্থ কী, অথবা প্রবৃত্তি বা প্রবণতা কী। প্রবৃত্তি হলো মানুষের জন্মগত বা অভ্যন্তরীণ আচরণের ধরন, যা নির্দিষ্ট উদ্দীপকের দ্বারা ঘটে থাকে। অন্যভাবে বললে প্রবৃত্তি হলো এক ধরনের আচরণের ধরন যা শিখতে হয় না, বরং প্রাকৃতিকভাবেই কোনো সচেতনতা ব্যতীত সম্পন্ন হয়। মনোবিদ ম্যাকডুগাল বলেছেন, প্রবৃত্তি হলো এক ধরনের অভ্যন্তরীণ জৈব মানসিক প্রবণতা যা বিশেষ বা নির্দিষ্ট শ্রেণীর বস্তুকে প্রত্যক্ষ করতে এবং তার প্রতি মনোযোগী হতে বাধ্য করে, এবং সেই সঙ্গে বিশেষ এক ধরনের আবেগ সৃষ্টি করে, যার ফলস্বরূপ আমরা বস্তুর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া করি। বহির্জাত প্রেষণা কী? বহির্জাত প্রেষণা কি? হোয়াট ইজ এক্সট্রিনসিক মোটিভেশন? প্রেষণার শ্রেণীবিভাগের ক্ষেত্রে গবেষকগণ যে দুটি ভাগকে বিশেষ গুরুত্ব দিয়েছেন সেগুলি হলো বাহ্যিক প্রেষণা ও অভ্যন্তরীণ প্রেষণা। বাহ্যিক প্রেষণা অথবা বহির্জাত প্রেষণা হলো এমন এক ধরনের প্রেষণা যা বাইরের কোনো কিছু দ্বারা সৃষ্টি হয়নি। যেমন পুরস্কার বা শাস্তির জন্য যখন কোনো ব্যক্তি কোনো আচরণ করে তখন বলা যেতে পারে সেটি বাহ্যিক প্রেষণার ফল। সহজভাবে বলা যায়, কোনো কিছু পাওয়ার আশায় যখন কেউ কোনো কাজ বা আচরণ করছে তখন সেখানে বাহ্যিক অথবা বহির্জাত প্রেষণা কাজ করছে। মনোভাব বলতে কি বোঝায়, অথবা মনোভাব কি? মনোভাব হলো কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের প্রতি মূল্য নির্ধারণমূলক প্রতিক্রিয়া, যা বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে। পছন্দ, অপছন্দ, পক্ষে বিপক্ষে, ধনাত্মক ঋণাত্মক ইত্যাদি। মনোবিদ আলপোর্ট বলেছেন, মনোভাব হলো সেই অর্জিত জৈব মানসিক প্রস্তুতি যা ব্যক্তির বস্তুমুখী প্রতিক্রিয়ার শক্তি যোগায় বা তার গতি নির্ণয় করে। মনোভাব অর্জিত জৈব মানসিক প্রস্তুতি, তাই বিভিন্ন শিশুর মনোভাব বিভিন্ন রকম হয়ে থাকে। মনোযোগের পরিসর কি, অথবা মনোযোগের ব্যাপ্তি বা বিস্তৃতি বলে কি বোঝায়? শিক্ষাগত অভিধান অনুযায়ী মনোযোগের ব্যাপ্তি হলো সময়ের নির্দিষ্ট দৈর্ঘ্য, যেখানে বা যে সময়ে ব্যক্তি কোনো বিষয়ের প্রতি নিজের চিন্তাকে বা আগ্রহকে ধরে রাখতে সক্ষম হয়। অন্যভাবে বললে মনোযোগের ব্যাপ্তি হলো মনকে কোনো বিষয়ের প্রতি বা বিচ্যুতি ব্যতীত নির্দিষ্ট স্থানে সংযুক্ত বা কেন্দ্রীভূত করার জন্য সময়ের সংখ্যা। মনোযোগের ব্যাপ্তি বা পরিসর যে ব্যক্তির যত বেশি, সে ব্যক্তি তত দ্রুত তার লক্ষ্যে পৌঁছতে পারে। ট্যাচিস্টোস্কোপ নামে একটি যন্ত্র মনোযোগের পরিসর পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। বুদ্ধাঙ্ক বলতে কি বোঝায়, অথবা বুদ্ধাঙ্কের অর্থ কী, অথবা বুদ্ধাঙ্ক কী? বুদ্ধির সূচক হলো বুদ্ধাঙ্ক। 1912 সালে জার্মান মনোবিজ্ঞানী স্টার্ন প্রথম বুদ্ধাঙ্ক প্রবর্তন করেন, কিন্তু পরবর্তীতে 1916 সালে মনোবিদ টারম্যান বিনে সাইমন অভিক্ষার সংরক্ষণটিতে প্রথম বুদ্ধির সাংখ্যমান নির্ণয় করার জন্য বুদ্ধাঙ্ককে যথার্থভাবে প্রয়োগ করেন। মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে ওই ভাগফলকে 100 দিয়ে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বুদ্ধাঙ্ক বা ইংরেজিতে ইন্টেলিজেন্স কোশেন্ট বা সংক্ষেপে আইকিউ বলে। বুদ্ধাঙ্ক অথবা আইকিউ ইকুয়ালস টু মেন্টাল এজ অথবা মানসিক এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ অথবা প্রকৃত বয়স ইনটু 100। প্রেষণা ক্রিয়ার যে কোনো 4টি নির্ধারক উল্লেখ করুন। প্রেষণা ক্রিয়ার 4টি নির্ধারক হলো অনুরাগ, মূল্যবোধ, আকাঙ্ক্ষা, স্তর, অভ্যেস। অনুরাগ, ব্যক্তির আগ্রহের বিশেষ প্রেষণা বিশেষভাবে জাগরিত হয়। মূল্যবোধ, ব্যক্তির মূল্যবোধ তার উদ্দেশ্যমুখী আচরণকে নিয়ন্ত্রণ করে। আকাঙ্ক্ষা স্তর, ব্যক্তির কোনো কিছু অর্জন করার আকাঙ্ক্ষার স্তর তার মধ্যে প্রেষণার সৃষ্টি করে। অভ্যেস,
অভ্যেস থেকে বিশেষ কাজে প্রেরণা সৃষ্টি হয়। সৃজনশীলতা বা সৃজন ক্ষমতা বলতে কি বোঝায়? নতুন ও অভিনব কিছু সৃষ্টি করার ক্ষমতাই হলো সৃজনশীলতা। অর্থাৎ সৃজনশীলতা হলো ব্যক্তির খুব মূল্যবান এবং অদ্বিতীয় বিশেষ ধরনের গুণ বা ক্ষমতা, যা ব্যক্তিকে উপযোগিতাপূর্ণ নতুন কোনো কাজ সম্পন্ন করতে সাহায্য করে। মনোবিদগণের মতে কোনো ব্যক্তি যদি নিজস্ব আচরণ, চিন্তাভাবনা এবং উৎপাদনশীলতার মধ্যে নতুন কিছুর উন্মেষ ঘটাতে পারে, সেটাই হলো সৃজনশীলতার লক্ষণ। মনোবিদ বার্কের মতে সৃজনশীলতা হলো কোনো কাজ সম্পাদনের ক্ষমতা যার যথার্থতা ও মৌলিকত্ব রয়েছে, যা অন্য কেউ কখনো ভাবেনি এবং যার উপযোগিতা রয়েছে। মনোযোগ বলতে আপনি কি বোঝেন, অথবা মনোযোগ কি? যে নির্বাচনধর্মী মানসিক প্রক্রিয়া ব্যক্তির চেতনার পরিধিকে সংকীর্ণ করে, যে নির্বাচনধর্মী মানসিক প্রক্রিয়া ব্যক্তির চেতনার পরিধিকে সংকীর্ণ করে, তাকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করে, সেই মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলা হয়। আরেকবার বলছি, যে নির্বাচনধর্মী মানসিক প্রক্রিয়া ব্যক্তির চেতনার পরিধিকে সংকীর্ণ করে, তাকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করে, সেই মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলা হয়। অর্থাৎ মনোযোগ প্রক্রিয়ার আমরা আমাদের চেতনাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করে থাকি। মনোযোগের সংজ্ঞায় স্ট্যানস্ট্রক বলেছেন, অ্যাটেনশন ইনভলভস কনসেন্ট্রেটিং অ্যান্ড ফোকাসিং মেন্টাল রিসোর্স। অর্থাৎ মানসিক শক্তিকে কেন্দ্রীভূত এবং একাগ্র করাই হলো মনোযোগ। শিক্ষাক্ষেত্রে মনোভাবের দুটি ব্যবহার উল্লেখ করুন, অথবা শিক্ষাক্ষেত্রে মনোভাবের দুটি গুরুত্ব লিখুন। শিক্ষাক্ষেত্রে মনোভাবের দুটি গুরুত্ব হলো: 1. বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব গঠন। কোনো বিষয়বস্তুকে শিক্ষক শিক্ষার্থীদের সামনে এমনভাবে উপস্থাপন করবেন যাতে শিক্ষার্থীরা বিষয়বস্তুর সামগ্রিক প্রতিচ্ছবি উপলব্ধি করতে পারে এবং যথাযোগ্য মানসিক প্রতিক্রিয়া করে সঠিক মনোভাব গঠন করতে পারে। 2. শিক্ষকের প্রতি ধনাত্মক মনোভাব গঠন। শিক্ষকের প্রতি বিরূপ মনোভাবও শিক্ষার্থীর শিক্ষণকে ব্যাহত করে। শিক্ষকের প্রতি বিরূপ মনোভাবও শিক্ষার্থীর শিক্ষণকে ব্যাহত করে। সুতরাং শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলবেন যাতে তার প্রতি শিক্ষার্থীর ধনাত্মক মনোভাব গড়ে ওঠে। নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে? নিয়ন্ত্রণ কেন্দ্র হলো ব্যক্তির এক ধরনের ব্যক্তিত্বের সংলক্ষণ বা বিশ্বাস, যা ব্যক্তিসত্তার বহুমুখী বিকাশের সঙ্গে ব্যক্তি পরিবেশের সংস্পর্শে এসে নিজের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের তৈরি করতে সক্ষম হয়। এই নিয়ন্ত্রণ কেন্দ্রকে অনেক সময় লোকাস অফ ক্যাজুয়ালিটি বলেও চিহ্নিত করা হয়। শিক্ষার্থীর প্রেরণার নিয়ন্ত্রণ কেন্দ্র তার অভ্যন্তরীণ মানসিক শক্তি হতে পারে, অথবা বাইরের কোনো উদ্দীপক দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে। এটি আবার বুঝিয়ে বলছি। নিয়ন্ত্রণ কেন্দ্র হলো ব্যক্তির এক ধরনের ব্যক্তিত্বের সংলক্ষণ বা বিশ্বাস, সংলক্ষণকে বিশ্বাস বলা হয়, যা ব্যক্তিসত্তার বহুমুখী বিকাশের সঙ্গে ব্যক্তি পরিবেশের সংস্পর্শে এসে নিজের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের তৈরি করতে সক্ষম হয়। এই নিয়ন্ত্রণ কেন্দ্রকে অনেক সময় লোকাস অফ কজালিটি বলেও চিহ্নিত করা হয়। লোকাস অফ কজালিটি বলেও একে জানা যায়। শিক্ষার্থী প্রেরণার নিয়ন্ত্রণ কেন্দ্র তার অভ্যন্তরীণ মানসিক শক্তি হতে পারে, অথবা বাইরের কোনো উদ্দীপক দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে। অর্জিত আগ্রহ। মানুষের মধ্যে অর্জিত বিভিন্ন মানসিক সংগঠন বা প্রবণতাগুলিকে কেন্দ্র করে আগ্রহ ব্যক্তির প্রক্ষোভ, ভাব প্রবণতা, কোনো কাজের অভ্যাসের দ্বারা তৈরি, যেমন গান, ছবি আঁকা, খেলা ইত্যাদির প্রতি আগ্রহ হলো অর্জিত আগ্রহ। শিক্ষাক্ষেত্রে
প্রক্ষোভের গুরুত্ব বিবৃত করুন। শিক্ষাক্ষেত্রে প্রক্ষোভের দুটি গুরুত্ব হলো সুনিয়ন্ত্রণ। শিক্ষক শিশুর প্রক্ষোভ সম্পর্কে সচেতন থাকলে শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়াকে শিক্ষক নিয়ন্ত্রণ করতে পারবেন, ফলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের সুবিধা হয়। অবাঞ্ছিত প্রক্ষোভ দূরীকরণ। অযাচিত অবাঞ্ছিত প্রক্ষোভ বা মাত্রাতিরিক্ত প্রক্ষোভ শিখনে বাধা দান করে। শিক্ষকের উচিত শিক্ষার্থীর মধ্যে যাতে কোনো ঋণাত্মক প্রক্ষোভ গড়ে না ওঠে এবং প্রক্ষোভের মাত্রা যাতে অতিরিক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা। আত্ম উপলব্ধির চাহিদা বা আত্মপ্রকাশের চাহিদা কি, অথবা আত্মপ্রকাশের চাহিদা বলতে কি বোঝায়? ম্যাসলোর মতানুসারে আত্মপ্রকাশের চাহিদা হলো মানুষের সর্বোচ্চ স্তরের চাহিদা। প্রতিটি মানুষের কিছু সক্ষমতা ও দুর্বলতা রয়েছে। এগুলি বুঝে মানুষ যখন নিজেকে প্রকাশ করতে চায় তখন বুঝতে হবে তার মধ্যে আত্মপ্রকাশের চাহিদার সৃষ্টি হয়েছে। অর্থাৎ কোনো মানুষ যা হতে চায় বা হবার চাহিদা বা পরিপূর্ণ হবার চাহিদাকে বলে আত্মপ্রকাশের চাহিদা। এই ধরনের চাহিদার ফলে শিক্ষার্থীদের মধ্যে পারদর্শিতার প্রেরণা তৈরি হয়। প্রেরণা ও তাড়নার মধ্যে পার্থক্য লিখুন। প্রেরণা ও তাড়নার মধ্যে নিবিড় সম্পর্ক থাকলেও প্রেরণা ও তাড়না একই নয়। প্রেরণা ও তাড়নার মধ্যে পার্থক্যগুলি হলো: তাড়না, এক, কোনো বস্তুর অভাব থেকে ব্যক্তি বা প্রাণীর মধ্যে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি বা অবস্থার সৃষ্টি হয়, তাকে তাড়না বলে। এক নম্বর প্রেরণা। প্রেরণা হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা লক্ষ্যমুখী আচরণকে উজ্জীবিত করে। চাহিদা থেকে তাড়নার সৃষ্টি হয়। চাহিদা পূরণের জন্য তাড়না প্রয়োজন। প্রেরণার একটি স্তর হলো তাড়না। চাহিদা, তাড়না, লক্ষ্য, লক্ষ্যাভিমুখী আচরণ এবং চাহিদা নিবৃত্তি, এগুলি হলো প্রেরণার ভাগ, স্তর। প্রেরণা চক্রের একটি স্তর তাড়না। মনোভাবের দুটি বৈশিষ্ট্য লিখুন। মনোভাব হলো কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের প্রতি মূল্য নির্ধারণমূলক প্রতিক্রিয়া। মনোভাবের দুটি বৈশিষ্ট্য হলো আপেক্ষিক স্থায়িত্ব। মনোভাবের স্থায়িত্ব আছে, অর্থাৎ কোনো বিষয়ে কোনো সময় স্থায়ী মনোভাব গড়ে ওঠে, আবার কোনো বিষয়ে অস্থায়ী মনোভাব দেখা যায়, তবে মনোভাব অপরিবর্তনশীল নয়। অর্জিত। মনোভাব জন্ম থেকেই তৈরি হয় না, কোনো বিষয়, ব্যক্তি, বস্তুকে কেন্দ্র করে পরবর্তীতে গড়ে ওঠে। মনোভাব ও আগ্রহের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। আগ্রহ হলো মনোযোগের অভ্যন্তরীণ নির্ধারক। আগ্রহ ও মনোযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। যে বিষয়ে আমাদের আগ্রহ আছে সেই সব বিষয়ে আমরা অধিক মনোযোগী হই। অর্থাৎ আগ্রহ হলো একটি সক্রিয় প্রবণতা যা মনোযোগের ক্ষেত্রে প্রেরণা যোগায়। আগ্রহ ও মনোযোগের সম্পর্ক বোঝাতে গিয়ে ম্যাকডুগাল বলেছেন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ। মনোবিদ রস বলেছেন, মনোযোগ ও আগ্রহ হলো একই মুদ্রার দুটি পিঠ। আবেগ বা প্রক্ষোভ বলতে কি বোঝায়? প্রক্ষোভ বা ইমোশন হলো এমন এক ধরনের জটিল মানসিক ক্রিয়া বা অনুভূতি যা কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৃষ্টি হয়। মনোবিজ্ঞানের ডিকশনারি থেকে জানা আনন্দ, দুঃখ, ভয়, ঈর্ষা, ভালোবাসার মতো 300 রকমের প্রক্ষোভের উল্লেখ পাওয়া যায়। মানুষ জন্মের সময় কেবল 3 ধরনের প্রক্ষোভ, রাগ, ভয় ও ভালোবাসা নিয়ে জন্মায় ওয়াটসনের মতে। পরে বয়স বৃদ্ধির সঙ্গে এর সংখ্যাও বাড়তে থাকে। কৌতূহল কি বা কৌতূহল কাকে বলা হয়? কোনো বিষয় সম্পর্কে জানা বা শেখার তীব্র ইচ্ছাকে কৌতূহল বলা হয়। অক্সফোর্ড রেফারেন্স ডিকশনারিতে কিউরিওসিটি বা কৌতূহলকে ব্যাখ্যা করা হয়েছে স্ট্রং ডিজায়ার টু নো অর লার্ন সামথিং, অর্থাৎ কোনো কিছু জানা বা শেখার তীব্র ইচ্ছাই হলো কৌতূহল। ম্যাসলো এর মতানুসারে যত আমাদের জ্ঞানের চাহিদা পরিতৃপ্ত হয় তত আমাদের জ্ঞানের চাহিদা বৃদ্ধি পায়।
সেজন্য একজন শিক্ষার্থী যখন কোনো একটি বিষয় ধীরে ধীরে বুঝতে পারে তখন সেই বিষয়ের প্রতি তার কৌতূহল ক্রমশ বাড়তে থাকে। সৃজনশীলতার যে কোনো দুটি উপাদানের বিবরণ দিন অথবা সৃজনশীলতার উপাদানগুলির নাম লিখুন। সৃজনশীলতার প্রধান দুটি উপাদান হলো মৌলিকত্ব, কার্যকারিতা। মৌলিকত্ব হলো নতুন কোনো ধারণার বা অভিনব ধারণার উপাদান। কার্যকারিতা উদ্ভাবিত বিষয়ের কার্যকারিতা বা উপযোগিতা থাকা। এছাড়াও সৃজনশীলতার আরও কিছু বিশেষ বিশেষ উপাদান হলো নমনীয়তা, ক্ষিপ্রতা, স্বকীয়তা, সম্প্রসারণ ক্ষমতা ইত্যাদি। মনোযোগের পরিসর কি? মনোযোগের ব্যাপ্তি বা বিস্তৃতি বলতে কি বোঝায়? শিক্ষাগত অভিধান অনুযায়ী মনোযোগের ব্যাপ্তি হলো সময়ের নির্দিষ্ট দৈর্ঘ্য যেখানে বা যে সময়ে ব্যক্তি কোনো বিষয়ের প্রতি নিজের চিন্তাকে বা আগ্রহকে ধরে রাখতে সক্ষম হয়। আরেকবার বলছি, শিক্ষাগত অভিধান অনুযায়ী মনোযোগের ব্যাপ্তি হলো সময়ের নির্দিষ্ট দৈর্ঘ্য, এটা বোঝো, সময়ের নির্দিষ্ট দৈর্ঘ্য যেখানে বা যে সময়ে ব্যক্তি কোনো বিষয়ের প্রতি নিজের চিন্তাকে বা আগ্রহকে ধরে রাখতে সক্ষম হয়। অন্যভাবে বললে মনোযোগের ব্যাপ্তি হলো মনকে কোনো বিষয়ের প্রতি নির্দিষ্ট স্থানে সংযুক্ত বা কেন্দ্রীভূত করার জন্য সময়ের সংখ্যা। মনোযোগের ব্যাপ্তি বা পরিসর যে ব্যক্তির যত বেশি, সে ব্যক্তি তত দ্রুত তার লক্ষ্যে পৌঁছতে পারে। ট্যাচিস্টোস্কোপ নামে একটি যন্ত্র মনোযোগের পরিসর পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। বাচনিক ও অবাচনিক বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য লিখুন। বাচনিক ও অবাচনিক অভিক্ষার মধ্যে দুটি পার্থক্য হলো ভাষা, বাচনিক অভিক্ষা। এই অভিক্ষা গ্রহণে ভাষার ব্যবহার অপরিহার্য। বাচনিক অভিক্ষা গ্রহণে ভাষার ব্যবহার অপরিহার্য। অবাচনিক অভিক্ষা গ্রহণে ভাষার ব্যবহার প্রয়োজন হয় না। প্রয়োজনযোগ্যতা শিশু, নিরক্ষর, অন্য ভাষাভাষী, বোবাকালা ব্যক্তিদের ওপর এই অভিক্ষা প্রয়োগ করা যায় না। অবাচনিক অভিক্ষা শিশু, নিরক্ষর, অন্য ভাষাভাষী, বোবাকালা ব্যক্তি সবাই এই অভিক্ষা খুব সহজেই গ্রহণ করতে পারে। অভ্যন্তরীণ প্রেরণা কি? প্রেরণার শ্রেণীবিভাগের ক্ষেত্রে গবেষকগণ যে দুটি ভাগকে বিশেষ গুরুত্ব দিয়েছেন সেগুলি হলো অভ্যন্তরীণ প্রেরণা ও বাহ্যিক প্রেরণা। প্রত্যেকটি আচরণই কোনো কিছু পাওয়ার জন্য করে না, অনেক সময় মনের ইচ্ছেতেও কোনো আচরণ করে থাকে। এই ধরনের আচরণের পেছনে যে প্রেরণা কাজ করে তাকে অভ্যন্তরীণ প্রেরণা বলা হয়। অর্থাৎ মানুষ যখন আত্মসন্তুষ্টির জন্য কোনো আচরণ করে তখন অভ্যন্তরীণ প্রেরণা কাজ করে। আমরা প্রায় প্রত্যেকেই সকালে উঠে খবরের কাগজ পড়ি, অনেকে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস পড়ে, অনেকে আবার টিভিতে সিনেমা বা সিরিয়াল দেখে এগুলির জন্য অভ্যন্তরীণ প্রেরণাই দেয়। মনোযোগের চঞ্চলতা বলতে কি বোঝায়? মনোযোগের চঞ্চলতা বলতে বোঝায়, এখানে তিনভাবে প্রশ্নটি দেওয়া হয়েছে। মনোযোগের চঞ্চলতা বলতে কি বোঝায়? মনোযোগের বিচ্যুতি বলতে আপনি কি বোঝেন? মনোযোগের অস্থিরতা বা বিচলন কি? সাধারণত বলা যায় মানুষ স্বাভাবিকভাবে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর অনেকক্ষণ ধরে মনোযোগকে স্থির করে রাখতে পারে না, কিন্তু সময় পরে মনোযোগের পরিবর্তন ঘটে, আবার স্বল্প সময়ের মধ্যেই তা পূর্বের বিষয়ে ফিরে আসে। এই যে মধ্যবর্তী সময় মনোযোগের পরিবর্তন ঘটে একে মনোযোগের বিচ্যুতি বলা হয়। অর্থাৎ পরিবেশের বিভিন্ন উদ্দীপকের মধ্যে যে বিষয়টি আমাদের চেতনার কেন্দ্রে কেন্দ্রীভূত হয় তার প্রতি আমরা মনোযোগী হই এবং অন্যান্য অনেক বিষয়ের প্রতি অমনোযোগী হতে হয় যেগুলি মার্জিনে থাকে। অনেক সময় ওই নির্দিষ্ট চেতনার কেন্দ্রে থাকা বস্তুটি বা বিষয়টি থেকে মার্জিনে থাকা বিষয়ের ওপরও মনোযোগ
চলে যায় তাকে মনোযোগের বিচ্যুতি বলে, বা মনোযোগের চঞ্চলতা বা মনোযোগের অস্থিরতা বা বিচলনও বলা হয়। প্রাক্ষোভিক বুদ্ধির উপাদান সমূহ লিখুন। প্রাক্ষোভিক বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যার দ্বারা সে নিজের ও অন্যের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যার দ্বারা সে নিজে সহজে চিন্তা করতে পারে ও সামাজিক মিথস্ক্রিয়া করতে পারে। প্রাক্ষোভিক বুদ্ধির উপাদানগুলি হল আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, প্রেষণা, সহমর্মিতা, সামাজিক দক্ষতা। বুদ্ধি কি? মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। বুদ্ধি হলো এক ধরনের মৌলিক মানসিক ক্ষমতা। আরেকবার বলি এই প্রশ্নটা, বুদ্ধি কি? মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। এই কোয়েশ্চেনটা আবার অন্যভাবেও আসতে পারে, যেটা হলো মেন্টাল এজ অথবা MA অ্যান্ড ইন্টেলিজেন্স কোশেন্ট অথবা IQ এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। সো MA অ্যান্ড IQর মধ্যে সম্পর্ক বা রিলেশনশিপ যদি আসে তবে আপনারা গুলিয়ে যাবেন না, এটি হলো তার আনসার। বুদ্ধি হলো এক ধরনের মৌলিক মানসিক ক্ষমতা যা ব্যক্তিকে বিভিন্ন পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে সাহায্য করে এবং উন্নত চিন্তন ক্ষমতা ব্যবহারের মাধ্যমে মানসিক কাজ দ্রুত সম্পাদন করতে সাহায্য করে। আভিধানিক অর্থে বুদ্ধি হলো দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতাই হলো বুদ্ধি। বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে টারম্যান বলেছেন, ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু ক্যারি অন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। শ্রেণীকক্ষে সৃজনশীলতার লালনে বাধা সৃষ্টিকারী 4টি বিষয় উল্লেখ করুন। শ্রেণীকক্ষে সৃজনশীলতার লালনে অন্যতম প্রতিবন্ধকতাগুলি হল: 1. স্বল্প সময়। সাধারণ শ্রেণীকক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠদান সম্পন্ন করতে হয়, ফলে শিক্ষার্থীরা সৃজনশীল ভাবনার কোনো সুযোগ পায় না। পরীক্ষা কেন্দ্রিক। শিক্ষার্থীরা বিষয়বস্তুর ভারে ভারাক্রান্ত, যেখানে সারা বছর বিষয়বস্তু আয়ত্ত করতে ও পরীক্ষার মাধ্যমে অধিক নম্বর পাওয়ার আশায় শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করে থাকে। সুতরাং পরীক্ষা কেন্দ্রিকতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের অন্যতম বাধা। ব্যবহারিক শিক্ষার সুযোগের অভাব। সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের তাত্ত্বিক বিষয়ের উপর যতটা গুরুত্ব দেওয়া হয়, ব্যবহারিক অর্থাৎ হাতে কলমে শিক্ষার উপর ততটা গুরুত্ব দান করা হয় না, ফলে শিক্ষার্থীদের বহুমুখী চিন্তনের অভাব পরিলক্ষিত হয়, যা সৃজনশীলতার অন্যতম বাধা।